নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা বুঝেই গেছেন আমি দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত রোজারিয়ান অতীন বসু মহাশয়ের ছাদে। আর ছাদ ভরা ফুল। আমরা আজকে ফুলগুলোকে প্রথমে দেখব, তারপরে গোলাপের যে পরবর্তী পরিচর্যা নিয়ে অতীনদা আপনাদের অমূল্য পরামর্শ দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে যে গ্রুপটি, যে ফেসবুক গ্রুপটি আজকে সাধারণ মানুষকে গোলাপ করতে শিখিয়েছে বা শেখাচ্ছে, এবং অতীনদা বলছিলেন যারা অতীনদার থেকে গোলাপ করা শিখেছেন তারা এত ভালো গোলাপ করছেন যে অতীনদার থেকেও তারা অনেক সুন্দর গোলাপ করছেন। এটা একটা অসাধারণ ব্যাপার। একজন গুরুর কাছে এর থেকে বড় প্রাপ্তি আর হয় না। আপনারা গ্রুপটিতে জয়েন করবেন। আমরা ভিডিওটি শুরু করছি, আর অনেক অনেক শেয়ার করবেন যাতে সাধারণ মানুষ অতীনদার যেটা মোটো, যে গোলাপ সবার জন্য, সেই মোটোটি যেন সকলের কাছে পৌঁছায়। দেশে বিদেশে মানুষ গোলাপ করুক, ঘরে ঘরে গোলাপ ফুটুক। চলুন আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তার আগে আবারও বলে দিই, গ্রুপটির নাম রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনারা লিঙ্কটিতে জয়েন করে এই গ্রুপটিকে আরও অনেক শক্তিশালী করুন। নমস্কার অতীনদা। নমস্কার নমস্কার। অতীনদা, বহুরূপীর কি রূপ! দারুণ রূপ, দারুণ। এর নাম ওই জন্যই তো বহুরূপী, এক এক স্টেজে এক এক রূপ। কত বড় ফুল! হ্যাঁ, অনেক বড় ফুল, প্রচুর পাপড়ি। এক একটা এক এক কালার, এক একটা এক এক ওপেনিংয়ের সময় একরকম কালার, ওপেন হয়ে হাফ ওপেনিংয়ে এরকম কালার, ফুল ওপেনিংয়ে এরকম কালার। এই তো কত বলছি তো, এর বৈশিষ্ট্যই হচ্ছে রূপ চেঞ্জ হয় বলে এর নাম বহুরূপী। অপূর্ব ওপেনিংটা, অপূর্ব সুন্দর। অপূর্ব অপূর্ব, কি সুন্দর ওপেনিং! মানে যখন প্রথম কুড়ি থেকে কালার আসছে তখন থেকে প্রতি মুহূর্তেও রং চেঞ্জ করছে। প্রতি মুহূর্তে রং চেঞ্জ করছে। অতীনদা, আমরা আগের ভিডিও যখন করেছি তখন অনেক মানুষ অনেক কিছু নিয়ে প্রশ্ন করেছেন, এবং আগের যে পুরাতন ভিডিওগুলো আছে তাতেও রেগুলার প্রশ্ন আসে। এবারে আজকে তো আমি প্রশ্নগুলোকে আলাদা করে ভেবে আসিনি। আপনি সামগ্রিকভাবে বলুন, যেমন ক্যালসিয়াম নাইট্রেট নিয়ে কিছু প্রশ্ন আছে। এইবারের যে প্রুনিংয়ের সময়, প্রুনিংয়ের আগে লাইভে এসে এবং বিভিন্ন কমেন্টে আমি সবাইকে বলেছিলাম ক্যালসিয়াম নাইট্রেট শীতে ব্যবহার করার জন্য। এবং যারা ব্যবহার করে হয়েছে সেটা আমি গাছের দেখে আমি বুঝতে পেরেছি। গ্রুপে যে গাছ পোস্ট হয়েছে তাতে আমি দেখে বুঝতে পেরেছি তারা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করেছেন, যার জন্য লং স্টেমে সবারই ফুল হয়েছে এবং স্টেডি ফুল। কোনো ফুল যে ঝুঁকে গেছে সেরকম কোনো পোস্ট আমার নজরে সেরকম আসেনি। তো এইবার কথা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট কতদিন ব্যবহার করবেন। এই যতদিন ঠান্ডা আছে, এর আগেও বলেছিলাম আমি, যতদিন ঠান্ডা আছে ততদিন, মানে আপনার ওখানে টেম্পারেচার এই 15, 16, 18, 20 অবধি যতদিন থাকবে ততদিন পর্যন্ত। নাইট টেম্পারেচারের কথা বলছি। নাইট টেম্পারেচার আপনার এই 20 দিনের টেম্পারেচার ধরুন 30, 28, 30 এরকম থাকবে। তবে 20-র নিচের করাটাই বেটার। 17, 18 হলে পরেই নাইট টেম্পারেচার, তখন পর্যন্ত সপ্তাহে একদিন সর্ষের খোলের সঙ্গে, সর্ষের খোল পচার সঙ্গে ক্যালসিয়াম নাইট্রেট গাছ প্রতি, বড় গাছে 2 গ্রাম, ছোটো গাছে 1 গ্রাম দেবেন। পরের দিন অবশ্যই অ্যাসিড দিয়ে পিএইচ মেনটেন করবেন। এটা কিন্তু মাস্ট। এটা কিন্তু করবেন। এর ফলে দুটো লাভ হবে। একটা হচ্ছে আপনার ফুল তো স্টেডি সিজনে ছিলই, এখন কিন্তু বেসাল মারবে গাছ। ঠিক আছে, এই যে আমার গাছ কিন্তু অলরেডি যে এই গাছ ফুল হচ্ছে ওদিকে কিন্তু বেসাল মেরে দিয়েছে। এই দেখুন, যে ফুল কেটে ফুল থাকতে এই বেসাল মেরে দিয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু মারবে এখন। এটা হচ্ছে বেসাল মারতে। আমি ওই গাছটা দেখুন, এটা 3টে বেসাল মেরেছে। আচ্ছা, ওইদিকে ওই যে ক্যান্ডিয়া ব্যালেন্স 4খানা বেসাল মেরেছে। এগুলো কিন্তু আপনাকে মেনটেন করে যেতে হবে। যেভাবে বলছি ওইভাবে করুন, রেজাল্ট অনেক বেটার পাবেন এবং লং স্টেমে ফুল দেবে। এই যে বহুরূপীর এরকম লং স্টেমে ফুল দেখা যায় নাকি? 2.5 ফুট 3 ফুট স্টেমে এক একটা ফুল দিয়েছে। এই ক্যালসিয়াম নাইট্রেট এবং পিএইচ মেনটেন, এটা কিন্তু একদম পরিপূরক। এটা না হলে পরে কিন্তু অসুবিধা আছে। আচ্ছা, এটা করতেই হবে। এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট নিয়ে। আর সয়েল প্রিপারেশন নিয়ে আজকে এর আগের ভিডিওতেও আমি অনেকগুলো কোয়ারি পেয়েছি, কোশ্চেন পেয়েছি যে সয়েলটা নিয়ে। আমরা তো বেশিরভাগ সয়েলেই গাছ করি। সয়েলটা নিয়ে আপনি কিছু বলুন। সেটা আজকে আমি বসে আপনাকে বলে দেবো। তার আগে আমরা একটু ফুলগুলো আরেকবার দেখে নিন। এই লাল ফুলটা, এটা ইনগ্রিড বার্গম্যান, ছোট গাছ। আপনি বলছিলেন যে এখানে যা গাছ আছে সবই এই 1 বছরের মধ্যে? এগুলো সব 1 বছরের মধ্যে, সব 1 বছরের মধ্যে। ওইদিকে ওই যে সুইটা ব্যালেন্স পর্যন্ত, ওইদিকে সুইটা ব্যালেন্স। এই গাছটা 1 বছরের গাছ। 1 বছরের 1 বছরের গাছে এত ফুল হওয়া সম্ভব? হ্যাঁ, হচ্ছে তো।
গ্রুপেও হচ্ছে, 40টা 50টা করে ফুল গ্রুপেও হচ্ছে। অ্যাভালান্সের গাছে এমনিতেই ফুল বেশি হয়। এটা কি বললেন? এটা এটা পিচ অ্যাভালান্স। পিচ অ্যাভালাঞ্চ। সুইট অ্যাভালান্সটা একটু আমি নিজেও একটু অবাক হয়েছি, এত ছোট গাছে, 1 বছরের গাছ, 60+ ফুল আছে এতে। 60+। হ্যাঁ। যে 4টে অ্যাভালাঞ্চ আছে, আপনার প্রিয় কোন অ্যাভালাঞ্চটা? সবকটাই আমার প্রিয়। সবকটাই প্রিয়। আচ্ছা, আপনি বলছিলেন যে এই যে ডেভিড অস্টিনের মতন যে ফুলগুলো ফুটছে, হ্যাঁ, সেটা মানে ওটা অ্যাকচুয়াল ফর্ম নয়, Actual form ওটা নয়। কোনো মানে ক্রেডিট নেওয়ার কোনো কিছু নেই ওতে। ও, ওটা ফিডিং চেঞ্জ করেছিলাম সেই কারণে হয়েছিল, এমনি তো ঠান্ডার জন্য পাপড়ি বেশি হয়েছিল এবং ফিডিং চেঞ্জ করা হয়েছিল। যে এখন যে ফুট খুলছে স্পাইরাল ফর্মে, এই যে ওই যে এইটাই হচ্ছে অরিজিনাল ফর্ম। কেউ যদি শোয়ের মাঠে কোনো গাছ ফেলে এই ধরনের, ডেভিডেশন নয়, অথচ ডেভিডেশন ফর্মে এসছে, তার মানে ডিফর্মিটি। ও ডিফর্মিটি। এটা তার মানে ডিফর্মিটি, কিন্তু আপনাকে ফেলতে হবে অরিজিনাল ফর্মে। মানে জাজিং এর সময় জাজরা কিন্তু এটা দেখবে। এই মুহূর্তে যে ফর্মটা চলে এসছে, হ্যাঁ, এইটা হচ্ছে অরিজিনাল ফর্ম। এটা original form। এই হচ্ছে অরিজিনাল ফর্ম, স্পাইরাল ওপেনিং হবে। তাহলে এই যে ডিফর্মিটিসটা হয়েছে, সেটা কি কোনো খাবারের? খাবার আমি তো ফিডিং চেঞ্জ করেছিলাম, বললাম না, হ্যাঁ। ফিডিং চেঞ্জ করেছিলাম, তার জন্য হয়েছিল। সেই ফিডিং তো বন্ধ হয়ে গেছে বহুদিন। এবার গাছের নর্মালি যা ফুল হওয়ার তাই হচ্ছে। এই হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল ফর্ম। নেই, সব কটা গাছে তাই হচ্ছে, যে মাটির গাছও একই। তাহলে এই পাশে আমরা দেখছি আপনার নামের যে ফুলটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বোলিং এর টেন্ডেন্সি। Bowling? প্রচুর পেটা। বোলিং বলতে ফুলটা ফুটবে না, না, এইভাবেই মাথা থেকে শুকিয়ে আসবে। এই যে দেখুন না, পাপড়ি কোনো এর কোনো সেন্টার নেই, দেখুন দেখেছেন কত পাপড়ি। যে সমস্ত ফুলের পাপড়ি বেশি এবং পাতলা পাপড়ি আর সেন্টেড ফুলটা, সেই সব এটা scent আছে? হ্যাঁ, সেন্ট আছে, ভালো সেন্ট। সেই সমস্ত ফুলের ক্ষেত্রে অতিরিক্ত মানে অ্যারাউন্ড 10 ডিগ্রি টেম্পারেচার হলে পরেই কিন্তু সেটা বোলিংয়ের টেন্ডেন্সি নেবে। ও। তার জন্য ফিডিং সেইভাবে বুঝে করতে হবে যাতে বোলিংয়ের টেন্ডেন্সিটা না নেয়। ওটার জন্য কি ফিডিং সেটা আপনি বলবেন? সে পরে যখন নেক্সট ইয়ারে যখন দেখবো ওয়েদারের কন্ডিশন দেখে তখন বলে দেবো। আর এটাতেও অনেক ফুল, ছোট্ট হ্যাঁ, গাছ, এটা সয়েল মিডিয়াতে। সয়েল মিডিয়াতে। এই দেখুন, এই হচ্ছে অরিজিনাল ফর্ম। দারুণ সুন্দর। আর আপনার গুড্ডু বিখ্যাত, প্রথম থেকেই বিখ্যাত। প্রথম থেকেই বিখ্যাত। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের দেখানোর পরে সব জায়গায় সব কেটে দিয়েছি, সব কেটে দিয়েছেন। গুড্ডু আমিও খুব ভালোবেসে ফেলেছি এর সুগন্ধের জন্য। খুব দারুণ গন্ধ, গাছের অপূর্ব গ্রোথ গন্ধ। হেভি। মানে বাড়িতে গিয়েও সুগন্ধের যে অনুভূতিটা মনের মধ্যে আসে, এবং খুব ভালো ভ্যারাইটি আপনি বলছেন। খুব ভালো ভ্যারাইটি, খুব ভালো করবে গাছ। এটা তো প্রণবীর মাইতিদের ব্রিড, গুড্ডু প্রণবীর নাতির নামে এটা। ও, তাহলে এটার ফলিয়েজও ভালো। ফলিয়াজ খুব ভালো, এটা দেখতেই পাচ্ছেন তো। এটা তো একেবারে অচন্দ্রের গাছ, 7 ইঞ্চি পটে পড়ে আছে। ফলিয়াজ ভালো, কালার ভালো, গাছ গড়বে ভালো, কালার ভালো এবং প্রচন্ড সেন্টেড, প্রচন্ড। এবং গাছটা কিন্তু গড়বে খুব ভালো। এটা মানে কম্পিটিশনের জন্য খুব আইডিয়াল হবে, এবং নাম্বার অফ ফ্লাওয়ারও বেশি হবে, অনেক নাম্বার অফ ফ্লাওয়ারটা বেশি হবে। তাহলে আমরা একটা খুব ভালো ভ্যারাইটি পেলাম, একটা ভালো ভ্যারাইটি পেলাম। এরপরে যে সাদা ফুলটা দেখছি, এটা মোনালিসা। মোনালিসা। এটার সম্পর্কে বলুন, মানুষ গোলাপগুলো ইজি গাছ, ইজি গাছ। মোনালিসা, টিনাকে, এগুলো সবাই করতে পারে। সাদা ফুলের মধ্যে খুব ভালো ফুল, বাচ্চা গাছ। একেবারে যারা বিগিনার্স, মানে হয়তো এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে গোলাপ করা শুরু করছেন, তাদের জন্য আপনি কয়েকটা গোলাপের নাম বলুন। ওই সহজ ধরুন তরির মধ্যে যদি করতে হয়, সদাবাহার, অরুণিমা, তারপরে অটাম স্প্লেন্ডার, আপনার সামার স্নো, জরিনা, টক ভ্যারাইটির যে গাছগুলো আছে সেইগুলো, এই সমস্ত গাছগুলো করতে পারে, খুব ইজিলি হয়। আর এসটির মধ্যে তো অ্যাভালেন্স, বারবার বলেছি, অ্যাভালেন্সের 4টে ভ্যারাইটি। অরিজিনাল অ্যাভালেন্স যেটা সাদা রং, পিচ অ্যাভালেন্স, সুইট অ্যাভালেন্স এবং ক্যান্ডি অ্যাভালেন্স, এই 4টেই এই বছর নাকি শুনেছি পার্ল অ্যাভালেন্স এসছে। হ্যাঁ, আরেকটা ভ্যারাইটি এসছে, দেখা যাক, আমি পেয়ে যাবো শিগগিরই। তো এইগুলো করতে পারেন। তারপরে সাদা ফুলের মধ্যে মোনালিসা, টিনাকে করতে পারেন। লালের মধ্যে ইনগ্রিড করতে পারেন। ইন্ডিয়ান ব্রিডের মধ্যে বহুরূপী করতে পারেন, গুড্ডু করতে পারেন। আমার নামের যে ফুলটা অতীন্দ্র, এটা করতে পারেন, প্রচুর ফুল হবে। আর এই সমস্ত ভ্যারাইটি আছে। পিঙ্কের মধ্যেও অনেক ফুল আছে, সেগুলো যেগুলো আপনি বলছেন এগুলো সব ইজি, এগুলো ইজি।
বেশি গাছ করার কোনো দরকার নেই। বিগিনার যারা, তারা প্রথমে একদম 30 টাকা দিয়ে শুরু করলেন, এরকম করতে যাবেন না, 10টা দিয়ে শুরু করুন। হ্যাঁ, কারণ একটা গাছ রাস্তা কম অনেক বড় করবেন না। আকার নেবে। একটা সময় এসে গাছ সামলাতে পারবেন না। হুম। কারণ গাছ এখন যা সিস্টেম গ্রুপে যা যেভাবে বলা আছে, রুট ট্রিটমেন্ট বা গ্রোথের যে সমস্ত ফিডিং বলা আছে, গাছে ডাইব্যাক কোথায়? কোনো কার সারা বছরে একটা গাছেরও ডাইব্যাকের কোনো কোশ্চেন আসেনি, ডাইব্যাকের কোনো কোশ্চেনই নেই। কোনো কোশ্চেন নেই। ডাইব্যাকটা তাহলে ভুলেই গেল মানুষ। ভুলে গেছে মানুষ এখন। আর ভয় পায় না কেউ। এই রিভিয়েরা করতে পারে, রিভিয়েরা খুব ইজি ফুল। হ্যাঁ, রিভিয়ারা দেখাচ্ছি। এই যে এই রিভিয়েরা ফুলটা আমরা আগে দেখিয়ে নিই। এটা অটাম স্প্লেন্ডার। এটাই বলছিলেন যে সবাই করতে পারে। হ্যাঁ, ইজি গাছ। আর অপূর্ব রং, কত ফুল হয়েছে, আমি তো কত ফুল কেটে দিয়েছি, ওই যে নিচে ফেলে রেখেছি দেখুন। কি সুন্দর রং, তুলনাহীন রং। রোদের মধ্যে চোখে লাগে একদম। মানে তাকিয়ে থাকা যায় না, না? হ্যাঁ, এখন তো একেবারে অন্ধকার, তার মধ্যেও আলোকিত হয়ে আছে। আর কোনটা বলছিলেন যে করতে পারেন? এই যে রিভিয়েরা। রিভিয়েরা। হ্যাঁ, ইজি ফুল, খুব ভালো গ্রোথের গাছ। গাছটা খুব গঠন সুন্দর। গঠন সুন্দর হয়, আপরাইট গাছ, খুব সুন্দর। রিভিয়েরা। বহুরূপী আপনার কাছে অনেকগুলো আর রয়েছে। ওই দুটো সয়েলে আছে, দুটো সিড আছে। সিন্ডারের একটা দিয়ে দেবো, আর একটা সিন্ডারের থাকবে, আর দুটো সয়েলে থাকবে। আর এটা আমরা দেখছি সুইট অ্যাভালাঞ্চ। ও দারুণ ফুল, দারুণ ফুল। সুইট তো সুইটই, সত্যি সুইট। মিষ্টি। যতীনদা, প্রথমে আমরা কি তাহলে ক্যালসিয়াম নাইট্রেট নিয়ে আলোচনা করব? ক্যালসিয়াম নাইট্রেট নিয়ে তো বলে দিলাম। হুম। সেটা হচ্ছে যে আমি পুডিংয়ের সময় বলে দিয়েছিলাম, আবার রিপিট করে দিচ্ছি। পুডিংয়ের সময় বলে দিয়েছিলাম, এবছরে পুডিংয়ের পরে ম্যাক্সিমাম গাছের যখন ম্যাক্সিমাম ব্রাঞ্চে বার্ড দেখতে পাবেন, তখন ক্যালসিয়াম নাইট্রেট শস্যের খোল পচানোর সঙ্গে ইউজ করবেন। ছোটো গাছে 1 গ্রাম, বড় গাছে 2 গ্রাম, এবং পরের দিন পিএইচ মেনটেন করবেন, অ্যাসিড দিয়ে যেরকম বলা আছে সেভাবে করবেন। এইটা এখন প্রশ্ন হচ্ছে কতদিন চালাবেন। গরমে কিন্তু একদম চালাবেন না। গরমে কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট একদম ব্যবহার করবেন না, হিতে কিন্তু বিপরীত হবে। ঠিক আছে, আপনি ঠান্ডা যতদিন আছে ততদিন করবেন। ঠান্ডা যত কমে আসবে, দিনের জায়গায় আপনি রাত্রে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে শস্যের খোল ব্যবহার করার দরকার নেই, শুধু ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারেন, রাত্রিবেলায় দেবেন। আচ্ছা, এটা হলো সেটা সিন্ডার হোক, সয়েল হোক, দুটো ক্ষেত্রেই একই রকম নিয়ম। আচ্ছা, আর সিন্ডারের ক্ষেত্রে তো দুবেলা জল লাগেই, বিকালবেলা দিতে পারেন। সয়েলের ক্ষেত্রেও যারা প্রপারলি সয়েল প্রিপারেশন করতে পেরেছেন, তাদেরও বিকেলে জল দিতে হচ্ছে। যা গরম পড়ছে, বিকেলে দিয়ে দেবেন। ছোটো গাছে 1 গ্রাম, বড় গাছে 2 গ্রাম। গরম পড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যখন টেম্পারেচার হাই হতে আরম্ভ করবে, ডোজ কমিয়ে 1/2 গ্রাম এবং 1 গ্রামে চলে যাবেন, গিয়ে বন্ধ করে দেবেন একটা টাইমে। গরম পড়লে পরে দিনের টেম্পারেচার ধরুন 28 ডিগ্রি টেম্পারেচার, 30 ডিগ্রি টেম্পারেচার হলে পরেই কিন্তু বন্ধ করে দেবেন। রাতের টেম্পারেচার সেই ক্ষেত্রে 18 ডিগ্রি ম্যাক্সিমাম, তার নিচে যতদিন থাকবে ততদিনই ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করবেন। গরমে একদম করতে যাবেন না, গরমে কিন্তু রেজাল্ট খারাপ হবে। এই হচ্ছে একটা বিষয়। ক্যালসিয়াম নাইট্রেটের অনেক কোয়ারি ছিল, এটা ক্যালসিয়াম নাইট্রেটের রিপ্লাইটা করে দিলাম আজকে। আর হচ্ছে অনেকেই আগের ভিডিওতে করেছেন, বা আমাকে মেসেঞ্জারে বা গ্রুপেও অনেকে পোস্ট করেছেন, যেহেতু আমরা বেশিরভাগ সয়েল মিডিয়াতে কাজ করি, সয়েল মিডিয়া নিয়ে আপনি একটুখানি বিশদভাবে বলে দিন। আজকে আমি সয়েল মিডিয়া নিয়েই বলছি, এর পরের ভিডিওতে সিডার ভিডিও নিয়ে বলবো, কারণ আলো চলে যাবে আর বেশিক্ষণ তো ভিডিও করা যাবে না। সয়েল মিডিয়ার সয়েল প্রিপারেশন হচ্ছে ফার্স্ট। সয়েল প্রিপারেশনটা কী করবেন, একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, এটা কিন্তু খুব ভাইটাল বিষয় গোলাপের ক্ষেত্রে পার্টিকুলারলি। সেটা হচ্ছে যে সমস্ত পার্টিকেল জল ধরে রাখে, সেই সমস্ত পার্টিকেল সয়েল মিডিয়াতে যত কম ব্যবহার হবে, সেটা কিন্তু গোলাপের পক্ষে খুব ভালো। যেমন গোবর সার, পাতা পচা সার, বালি, তিনটেই কিন্তু জল ধরে রাখে। এইটের পোর্শন যদি বেশি হয়, অনেকে ভাবছেন এটা দিয়ে খুব ভালো গাছ হচ্ছে, গরম পর্যন্ত ময়েশ্চার থাকবে, গাছ ভালো থাকবে। সেপ্টেম্বর মাস আসবে, গাছ কিন্তু ডাইব্যাক নেবে। ঠিক আছে, কাজেই এমনভাবে প্রিপারেশন করুন। আমি আর 10টা হিসেবে বলে দিচ্ছি। আগেও আমার বলা আছে, আগে 10 ইঞ্চি পট হিসেবে বলা ছিল। অনেকে 10 ইঞ্চি পট হিসেবে অনেক বেশি মাটি দিয়েছে, করতে পারছেন না। আমি আজকে 7 ইঞ্চি পট হিসেবে বলে দিচ্ছি। 8 ইঞ্চি পট।
7 ইঞ্চি ম্যাক্সিমাম 8 ইঞ্চি পট হিসেবেই বলে দিচ্ছি। 8 ইঞ্চি পট হিসেবে আপনি ধরুন 8 টব যদি মাটি 10 টব যদি বানাতে চান, তাহলে আপনি 10 টবের মধ্যে 6 টব নেবেন আপনি হচ্ছে মাটি, ঠিক আছে। 3 টব নেবেন সিন্ডার, নিতে পারলে খুব ভালো, ঠিক আছে। বা 5 টব মাটি 4 টব সিন্ডার নিন, মোটা দানা 8 mm এর নিচে নেবেন না, বড় দানার নেবেন। সেটা হচ্ছে আপনারা দেখেছেন এই বছর সয়েল প্লাস সিন্ডার মিডিয়াতে কী ধরনের গাছ হয়েছে। 100+ ফুল যে সমস্ত গাছে আমাদের গ্রুপে আমাদের মডারেটররা করেছে, সব কিন্তু সিন্ডার প্লাস সয়েল মিডিয়াতে। কম্পোস্টের পরিমাণ খুব কম, 1 টব দেবেন আপনি, ওদিকে গেলে 5 টব মাটি, 4 টব সিন্ডার, 1 টব হচ্ছে গোবর সার বা পাতা পচা সার বা মোটা দানা বালি, একদম বড় বড় দানা যেটা, সেটা যে বড় দানা হলে পরে যত সরু বালি দেবেন তত কিন্তু জল বেশি ধরে রাখবে, এবং যেটা গরম পর্যন্ত গাছের পক্ষে খুবই ভালো। গরমের পরে যেই বর্ষা আসবে, বর্ষার পরে জল রেগুলার বৃষ্টির জল পাবে, গাছের পিএইচ একদম নর্মাল থাকবে, গাছ কিচ্ছু হবে না। সেপ্টেম্বর মাস থেকে গাছ দেবে করবে। কাজে কম্পোস্টের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু গোলাপের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ব্যাপার, কারণ আমরা গাছ করবো কেমিক্যাল ফিটিং দিয়ে, সুতরাং ওই গোবর সারে কত % নাইট্রোজেন আছে, নাইট্রোজেনকে গাছ বড় হবে, পাতা বড় হবে, সেটা করা ওই দিকে যাবেনই না একদম। যেখানে একেবারে সিন্ডার পাবেন না সেখানে কি করবেন? যেখানে সিন্টার পাবে না সেখানে মোটা দানা বালি, মানে আগে আমরা বরাকর বালি বলে একটা বালি, অনেক ছাদ ঢালাইয়ের জন্য অনেক মোটা, ওই ধরনের বালি যদি হয় সেখানে মাটির পরিমাণ আপনি 6 ভাগ করে দিন, আর 3 ভাগ বালি দিন, 1 ভাগ গোবর সার দিন। এবার তার সঙ্গে কী মেশাবেন? 300 গ্রাম বনডাস বলা আছে, 100 থেকে 150 গ্রাম শিংছিলা বলা আছে, আর নিমখোল বলা আছে, নিমখোল দিতে পারেন, অল্প সর্ষের খোল দিতে পারেন, সুপার ফসফেট দেবেন, আর একটু পটাশ দেবেন। 200 গ্রাম সুপার ফসফেট দিলেন, 100 গ্রাম পটাশ দিলেন, 150 গ্রাম শিংশিলা দিলেন, 300 গ্রাম বনডাস দিলেন, দিয়ে মাটিটাকে কিন্তু কম করে 21 দিন ডিকম্পোজ করে নেবেন। ডিকম্পোজ করে আপনি গাছটা বসাবেন। গাছটা এনে যেদিন আনবেন সেদিনই বসাবেন না, 3-4 দিন নিজের ছাদে রেখে অ্যাক্লিমেটাইজ করে নেবেন। আপনার ছাদের আবহাওয়ার সঙ্গে গাছের যাতে সামঞ্জস্যতা এসে যায়, সেটা হওয়ার পরে 3-4 দিন পরে আপনি গাছটা বসাবেন। এটা হচ্ছে মাটির ক্ষেত্রে। মাটির ক্ষেত্রে গাছ বসানোর অনেক ভিডিও দেওয়া আছে, লাখ লাখ ভিউ হয়েছে সেই সমস্ত ভিডিও। ওই ভিডিও দেখে নেবেন কীভাবে বসানো হয়, তাতে কোনো অসুবিধা নেই। মাটির বল কিন্তু ভাঙবেন না। যদি ছোট প্যাকেটে তুষের, যে মেদিনীপুরের জগপুরের ওদের যদি গাছ হয়, তাহলে তুষের মধ্যে মাটির বল থাকে একটা। ওনারা এখন মাটিতে করছেন, মাটিতেও করছে দেখছি। যদি তুষে থাকে তাহলে তুষটা ঝেড়ে ওই মাটির বল, মোট কথা মাটির বল বড় যদি হয় প্যাকেট, তাহলে সাইড থেকে যতটা সম্ভব রুট বাঁচিয়ে একটু কমিয়ে, মাটিটা কমিয়ে বসিয়ে দেবেন ওই মাটিতেই। দুদিন আগে একজন প্রশ্ন করেছেন যে গোলাপ লাগানোর সঠিক সময় কোনটা? আমি বারবার বলেছি এটা অক্টোবর থেকে ফেব্রুয়ারি। অক্টোবর থেকে ফেব্রুয়ারি। যে যত আগে বসাবে তার তত বেনিফিট হবে। গাছ বসানোর পরে গাছ যত শীতের স্প্যান পাবে বেশি দিন, তত বেশি গ্রোথ হবে গাছের। মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে লাগালে আগামী বছরেই অনেক ফুল পাবে। এই যে সমস্ত গাছ, যে পিচ অ্যাভালান্স, সুইট অ্যাভালান্স, অ্যাভালান্সের গ্রুপের গাছ, এই সমস্ত গাছগুলোতে দেখছি, গ্রুপেও দেখছি তো 1 বছরের গাছে 50 টাকার ফুল, 40 টাকার ফুল। আচ্ছা, অনেকে বর্ষার সময় কিছু গোলাপ লাগান, সেটা আজকাল তো কেউ কথা শুনছে না। রুট ট্রিটমেন্ট শিখে গেছে তো এখন। রুট গাছ আর মরছে না, যখন গরমের মধ্যেও লাগাচ্ছে, যখন যেরকম পাচ্ছে লাগাচ্ছে, ঠিক সেই সময় তৈরি হয়ে যায়। এবার তারপরে হচ্ছে ফিডিং। এবার বসানোর পর আপনাকে রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্টের ডিটেলস দেওয়া আছে, যেরকমভাবে ফিচার সেকশনে সেভাবে রুট ট্রিটমেন্ট করুন। প্রথমে 1261 দিয়ে চালু করবেন, 1 মাস রুট ট্রিটমেন্ট করবেন, 1 সপ্তাহ 10 দিন পুরো 1261 ম্যাগনেসিয়াম সালফেট, এটা চলবে সম পরিমাণে 1 গ্রাম ম্যাগনেসিয়াম, 1 গ্রাম 1261 দিয়ে 1 লিটার জলে দেবেন, দিয়ে 4টে গাছে দেবেন। এইভাবে দেবেন, একদিনে প্রথম থেকে কিন্তু বেশি খাবার দেবেন না। গাছ বসানোর 3 দিন 4 দিন শুধু জল দেবেন, তারপর থেকে ফিডিং স্টার্ট করবেন। 7 থেকে 10 দিন 1261 দেবেন, তারপরে অল্টারনেট করে 1261 এবং 1340 দুটোর সঙ্গেই কিন্তু আপনার ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড হবে সম পরিমাণে। আচ্ছা, এই যে 1261 বলছেন, আপনি যে পরিমাণটা দিতে বলছেন, অনেকে হয়তো বেশি পরিমাণে দিয়ে দিচ্ছেন। বেশি পরিমাণে দিলে পরে ক্ষতি হবে, ক্ষতি হবে। আপনি আরেকবার পরিমাণটা বলে দিন। 1 লিটার জলে 1 গ্রাম 1261। 1 গ্রাম মানে কতটা? অনেকে আবার এই 1 গ্রামটা আইসক্রিমের ছোট চামচগুলো হয়, সেই চামচের সমান 1 গ্রাম। 1 গ্রাম 1 গ্রাম, এইটা হচ্ছে 1 গ্রাম। আর সম পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট
সেভাবে এখন মানুষ শিখে গেছে, ও ভয় আর নেই। এখন সবাই শিখে করছেন গেছে সব, সঠিকভাবে। সঠিকভাবেই করছে, গাছ করে ইয়ে করছে না। 1 মাস 1.5 মাসে 2 মাসের গাছ যা সব পোস্ট হচ্ছে দেখে তো সবাই অবাক হয়ে যাচ্ছে। যারা অক্টোবর নভেম্বরে গাছ বসিয়েছে তাদের গাছ সুন্দর হয়ে গেছে। 8টা 10টা করে কুড়িয়েছে। এই যে কুড়ি আসার পরে ক্যালসিয়াম নাইট্রেট খাওয়াতে বলেছিলাম, একদম এরকম লং স্টেমে কুড়ি নিয়ে বসে আছে। আমাকে মেসেঞ্জারেও পাঠিয়েছে, গ্রুপেও পোস্ট করেছে যে এরকম কুড়িগুলো কী করবো। বললাম সিজনের প্রথম ফুল দেখে নিন, মজা নিয়ে নিন, তারপরে আবার সারা বছর তো আছেই, সারা বছর গ্রোথ নেবেন, অসুবিধা কী আছে। 1 মাস 10 দিনের গাছ। তাহলে মাটির তে গাছ লাগাতে গেলে আমরা যদি মাটির মিডিয়ার গাছ নিয়ে আসি তাহলে সয়েল বলটা ভাঙবো না। না, সয়েল বল একদম ভাঙবে না। আর যদি কেউ তুষের গাছ নিয়ে আসেন অথচ মাটির মিডিয়ার একটা ছোট বল থাকে, ওই সেটা বলটাকে ভাঙা যাবে ভাঙা যাবে না, ওটা ভাঙা যাবে না। এটা গেল, তারপরে রুট ট্রিটমেন্ট হলো। 1 মাস পর্যন্ত রুট ট্রিটমেন্ট হওয়ার পর 10 দিন পর থেকে গাছ পাতা ছাড়তে আরম্ভ করবে। প্রতি সপ্তাহে কিন্তু বায়োভিটা এক্স এবং হিউমিক অ্যাসিড দুটোর সঙ্গেই 1340 বা 1261 দুটোই মিক্স করতে পারবেন। এইটা মিক্সিং করে করে প্রতি সপ্তাহে একদিন সেই সপ্তাহে আবার বায়োভিটা এক্স দেবেন, হিউমিক অ্যাসিড বায়োভিটা এক্স প্রতি সপ্তাহে 2 দিন পড়বে, সঙ্গে 1261 দিন বা 1340 দিন, যেদিন যেটা পড়ে দিয়ে রুট ট্রিটমেন্টটা করবেন। 1 মাস পর থেকে গ্রোথের ফিডিং, 1 মাস পর থেকে গ্রোথ ফিডিংয়ে যেটা যাবেন সেটা হচ্ছে 1340 সপ্তাহে 2 দিন, 20 সপ্তাহে 2 দিন, পটাশিয়াম নাইট্রেট সপ্তাহে 1 দিন, 5 দিন। এই 2 দিন 4 5 দিন খাবার দিন, 1 দিন রেস্ট দিন। যেখানে মাটি শুকোচ্ছে না সেখানে 1 দিন অন্তর অন্তর খাবার দিন। মাটিটা শুকাতে হবে, মাটিটা শুকোতে হবে। আচ্ছা, নার্সারি থেকে বা যে কোনো জায়গাতে আমরা যখন গোলাপ গাছ কিনি, একটা মাথায় ফুল থাকে, তা আমরা প্রথমে এনে তো ফুলটা কেটে ফেলবো। মাটির গাছের ক্ষেত্রে ফুলটা যদি মোটামুটি দেখছেন যে ফুটে গেছে, মোটামুটি কেটে দিন, কোনো পাতা কাটতে হবে না। পাতা কাটতে হবে না। সিন্ডারের ক্ষেত্রে আলাদা, সিন্ডারের ক্ষেত্রে বেয়ার রুট করতে হবে, আপনার করতে হবে, পাতাও সব ফেলে দিতে হবে, পাতা কুড়ি সব ফেলে দিতে হবে। মাটিতে গাছ যেটা বসাবেন সেটা কিছু করতে হবে না, শুধু ফুল। সেই জন্য বলি ঠান্ডার মধ্যে গাছ বসাতে। অক্টোবর নভেম্বরে গাছ বসালে পরে গাছ একটু ঝিমাবেও না, তাড়াতাড়ি রুট নিয়ে নেবে একদম। আর ফাঙ্গিসাইড যে স্প্রে করা হয় ফাঙ্গাসের জন্য, সেগুলো মানে কি হিসাবে দেওয়া হবে? ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড আপনি সয়েল কম্পোজিশন যেরকমভাবে বলেছি এইভাবে যদি সয়েল কম্পোজিশন করে, ফাঙ্গিসাইড খুব একটা ব্যবহার করার প্রয়োজন হয়। ঠিক আছে, জল না ধরে রাখলে পরে ফাঙ্গাল প্রবলেম আসবে না। রুটে তো প্রথমে গন্ডগোলটা হয়, গন্ডগোলটা রুট পচে সেখান থেকে শুরু হয়। এবার আপনার যদি রুটে জল না পায় তাহলে তো রুট পচবে না। এই জিনিসটা মাথায় রেখে চলতে হবে। কম্পোস্টের ব্যবহার যেরকম বললাম, খুব রেস্ট্রিক্টেড কম্পোস্টের ব্যবহার করুন। কম্পোস্টটা মানে উপকারের বদলে ক্ষতি করতে পারে, বেশি করবে। ইনিশিয়াল একটা গ্রোথ নেবে হয়তো, ঠিক আছে, আর গরমের সময় গ্রোথ নেবে, কারণ ও জল ধরে রাখবে তো। গরমে তো জল চায়, গরমে জল ধরে রাখবে। তারপরে যদি টোটালি কম্পোস্টটা নাই দেন, সেটা কি সম্ভব? কিছু অসুবিধা নেই, তাও করতে পারবে, তাও করা যায়। হ্যাঁ, সিন্ডারে যে আমরা করি, আমরা কি কোনো কম্পোস্ট দিই নাকি? কোনো ভার্মি কম্পোস্ট, গোবর সারের কোনো সিনই নেই এর মধ্যে। তাহলে সেক্ষেত্রে যদি কম্পোস্টটা বাদ চলে যায়, তাহলে যদি 6 মাটি হয়, হ্যাঁ, তাহলে 4 শুধু বালি দিয়ে দিলে হবে না? 6 না, তাহলে মাটি সব বাড়াতে হবে, মাটি বাড়াতে হবে। 7 সেই বালি তো পাবে না, একদম বড় বড় দানার বালি না, বড় দানার বালি না হলে পরে আপনি বালির পরিমাণ কমিয়ে দেবেন, আরো কমিয়ে দেবেন। হ্যাঁ, মাটির পরিমাণ যে সমস্ত বন্ডাস, সিংচিলা, তারপরে আপনার সরষের খোল বা নিম খোল, সুপার ফসফেট, পটাশ, এগুলো দিয়ে আপনাকে মাটিটাকে পোরাস করে নিতে হবে। যাদের এঁটেল মাটি বা যাদের মাটি দেখছেন মুট করলে পরে ডালা হয়ে থাকছে, ভাঙছে না, তারা একটা কাজ করবেন, প্রথমে একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে যে এই যে রোদ আসছে এখন, প্রচুর রোদের মধ্যে মাটি শুকোতে দিন, মাটি শুকিয়ে গেলে জল দিয়ে ভিজিয়ে দিন, আবার শুকোতে দিন, আবার জল দিন। এই করে করে বারবার জল আর রোদ খাইয়ে খেয়ে মাটির যে আঠা ভাব যেটা, সেটাকে ছাড়িয়ে নিন, গাছ অনেক বেটার হবে, যে কোনো গাছের ক্ষেত্রে এটা। আর বর্ষার সময় কি খোলা আকাশের নিচে গাছগুলো থাকবে? গোলাপ গাছ হচ্ছে সানলাভিং গাছ, বর্ষা হোক, রোদ হোক, যাই হোক, রোদে না থাকলে পরে গাছ ভালো হবে না। ফুল সানলাইট, একদম ওপেন জায়গায় থাকবে গাছ। যত বেশি রোদ পাবে, যত বেশি আলো বাতাস পাবে, তত গাছ ভালো হবে।
আর গোলাপ গাছে কি মানে যখন নিম্নচাপের বৃষ্টি হয় তখন কি কোনো শেডের ভিতরে ঢোকাতে হয়? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে একদম হবে একদম বাইরেই থাকবে, বাইরেই থাকবে, বাইরেই থাকবে। শুধু ওর মানে এই ড্রেনেজ যে ছোট সিস্টেম গাছ ভালো নাকি, আছে। কি চন্দ্রমল্লিকা নাকি যে আমি শেডের মধ্যে করলাম? হুম। সম্ভব না, গোলাপ গাছ আপনি শেডে ঢুকাবেন, এই আমার তো চন্দ্রমল্লিকা শেড আছে, একটা গাছ ঢুকবে এর মধ্যে? কোনোভাবেই ঢুকবে না। তাহলে আমরা সয়েল মিডিয়ার গাছের প্রাথমিক অবস্থাটা জেনে প্রাথমিক নিলাম। এবং গ্রোথ Growth। দুটোই বললাম, এই দুটো মেনটেন করে চলুন, গাছ খুব ভালো হবে। আচ্ছা, কেউ যদি ধরেন এখান থেকে একটু বুঝতে ওনার অসুবিধা হচ্ছে, তাহলে আপনার এই গ্রুপে যদি জয়েন করে যান, গ্রুপে ডিটেলস দেওয়া আছে। গ্রুপে তো এই যে ভিডিও তো পোস্ট হবে, এবং তারপরে এটা আর্টিকেল আকারে ফিচার সেকশনে দেওয়া হবে, আচ্ছা। এটাকে আর্টিকেল আকারেও থাকবে। তার মানে এটা কোনো প্রচুর রকম ডিমান্ড, অসুবিধাই নেই। কোনো ভিডিও, অনেকে ভিডিও বুঝতে পারে না যে এটা আর্টিকেল হিসেবে দিন, আমরা দিয়ে দিই, সব ভিডিওরই আর্টিকেল থাকে। আচ্ছা, মানে গ্রুপ মেম্বার্সরা যারা একেবারে ছাদ ভরা ফুল পাচ্ছেন বা গাছগুলোতে ফুল হয়ে রয়েছে প্রচুর, এবার তো ফুলগুলো সব কেটে ফেলা হবে। হ্যাঁ, সেটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আগের ভিডিও বলেছে এরকম এরকম আমি কেটেছি। মানে দুটো ঠিক করে আছে? পাতা রেখে দুটো করে পাতা সমেত বা তিনটে করে পাতা সমেত গাছের শেড ঠিক করার জন্য এরকম ভাবে কেটে দিতে হবে। হ্যাঁ। কেটে দেওয়ার পরে নর্মাল পরিচর্যা, মাটির ক্ষেত্রে যে যা বললাম, দুদিন হচ্ছে 13-40-13 সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট, দুদিন হচ্ছে 20-20-20 ম্যাগনেসিয়াম সালফেট, একদিন হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এইটা হচ্ছে 5 দিনের ফিটিং। এই 5 দিনের ফিটিং চলবে, সঙ্গে একদিন বায়োভিটা এক্স আর একদিন হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা প্রতি সপ্তাহে কিন্তু দুটোই পড়বে। এভাবে চলবে। আবার সাইড থেকে ব্রাঞ্চ মেরে কুড়ি হবে। যারা সেকেন্ড ক্লাস নেবে বা অনেকদিন ধরে ফুল নেবে তারা ওরকমভাবে ফুল নিতে থাকবে, আর যারা মনে করবে যে সিজনে বেশি ফুল নেবে তারা কুড়ি ভেঙে দেবে। আচ্ছা, কুড়ি ভাঙলে পরে গ্রোথ বেশি হবে, ফুল নিলে পরে গ্রোথ কম হবে। এটাই হচ্ছে নিয়ম। তবে বেশি ফুল না নেওয়াটাই ভালো। বেশি ফুল নিলে পরে পরের সিজনে গিয়ে ফুলটা কম হবে। ফুলটা কম হবে। অনেকে সারা বছর ধরে নেয়। বাড়ির ছাদ বাগানের গাছ, সব রকম গাছের মধ্যে 10টা গোলাপ গাছ আছে, যা ফুল হয় সেটাই লাভ। অনেকে নেয়, এইবার যার যেরকম চয়েস। অতীন দা, কীটনাশকের ক্ষেত্রে হচ্ছে কনফিডার এবং কাকা, এটা নিয়ে একটা কোশ্চেন হয় যে বারে আসে দেখি, বলা হয়েছে অনেকবার কনফিডার এবং কাকা একসঙ্গে স্প্রে করা যাবে কিনা। আমরা করি, আমি চিরকাল করি। আমি যতদিন ধরে আগে আগে ঋষভ ছিল, তখন ঋষভ করতাম। কনফিডার 1/2 ml আর কাকা হচ্ছে 1 ml, দুটো একসঙ্গে মিক্স করে উইথ স্টিকার স্প্রে করবেন সপ্তাহে একদিন। স্টিকারটা একটু ভালো ধরনের হয়। হ্যাঁ, সেটা হচ্ছে সিলিকন বেস স্টিকার হতে হবে, যেটা তাড়াতাড়ি স্প্রেড করিয়ে দেবে, যেটা আসপা এটির মধ্যে আমরা অ্যামোয়ের অ্যাপসাইডটি আমি ওটাই ব্যবহার করি। আগে তো কম, 10 লিটারে 3 ml লাগে, খুব সামান্য লাগে। তাহলে আর আমাদের ফাঙ্গিসাইড যদি সেরকম প্রয়োজন মনে হয়, ফাঙ্গিসাইডের মধ্যে এর আগের এতে বলেছি আমি, হালকা যদি থাকে তাহলে রিডোমিল গোল্ড, সামান্য যদি এফেক্টেড হয় রিডোমিল গোল্ড 2 গ্রাম স্প্রে করবেন, প্রয়োজনে গোড়ায়ও দিতে পারেন। আর হচ্ছে যদি দেখছেন যে একটু বেশি হচ্ছে তাহলে স্কোর বা মিস্টার টপ, ও দুটোরই ডোজ হচ্ছে 1 ml পার লিটার, এটা স্প্রে করে দেবেন। আর রেক্সোলিনটা কিন্তু স্প্রে করতে হবে, মানে এখন অফ সিজনে সপ্তাহে 10 দিনে একদিন করবেন, 1 গ্রাম পার লিটার। মাইক্রোনিউট্রিয়েন্ট রেক্সোলিনের উপরে কিন্তু কিছু নেই, বেস্ট। তাহলে এটা কোন সময় স্প্রে করতে? রেক্সোলিন সিএক্সকে, যেটা সিএক্সকে। হ্যাঁ, তা কোন সময়? বিকালের দিকে করতে পারেন, বিকালের দিকে, আর্লি মর্নিং না বিকালে। মানে পূর্ণ সূর্যালোকে কোনো স্প্রেই চলবে না? না, একদম ওই সকাল 8টার পরে, এরপরে সাড়ে দেখা যাবে না, গরম পড়ে গেল। সকালবেলা 6টা-7টার মধ্যে যদি করতে পারে করে দিন, না তো বিকেলে করবে, সন্ধ্যাবেলায় করবে, কোনো অসুবিধা। তাহলে আমরা মোটামুটি অনেকটা আজকে সমৃদ্ধ হলাম এবং একটা নির্দেশিকা পেলাম। আপনার যদি কিছু শেষ মুহূর্তে বলার থাকে বলুন। শেষ মুহূর্তে আর কি বলবো, আমরা তো খুব খুশি, গ্রুপের খুব ভালো রেজাল্ট, সবাই খুব ভালো গাছ করছেন, পোস্ট করছেন, ফুল হচ্ছে প্রত্যেকের কাছেই, সবাই খুব খুশি, আমরাও খুব খুশি। আগামী বছর আরও ভালো রেজাল্ট হবে। কারণ আমি তো এই বছর ধরুন, এবছর লাস্ট যে প্রুনিং হয়েছে সেই প্রুনিংয়ের সময় নতুন কিছু দিয়েছি, এবারেও দেবো সেটা, এটা এবারেও দেবো, রেজাল্ট আরও ভালো হবে, আরও ভালো হবে রেজাল্ট। মানে আপনার প্রতি বছরই অনেক পরিমাণে কিছু আমার অভিজ্ঞতা যেরকম বাড়ে, অভিজ্ঞতা যেরকম হয়, আমি বলেছি আগে আমার নিজের কাছে আমি অনেক এক্সপেরিমেন্ট করি, যেটাতে আমি ভালো রেজাল্ট পাই সেটা আমি গ্রুপে বলে দিই। আমার তো উদ্দেশ্য সবাই গ্রুপ ওঠাক, ওই যে বলে না যে গোলাপ সবার জন্য না, কেউ বলে,
আমি বলি সবার জন্য গোলাপ, কোনো কঠিন কোনো ব্যাপারই না, ইজি ব্যাপার। এবং আপনিও তো দেখি যে ছাদের যে গাছগুলো করেন খুব ইজিভাবে করেন। একদম সহজ, আমার প্রসিডিওরই ইজি। দেখুন, গাছ করব আমি 30টা 40টা 50টা 80টা ফুল চাইবো বা 100 ফুল চাইবো, আর গাছ আমি নিজে 4 বেলা খাবো, আর গাছকে সপ্তাহে 1 দিন খাওয়াবো, তাহলে কোত্থেকে দেবে সে? গাছকেও 2 বেলা খাওয়াতে হবে, রোজ খাওয়াতে হবে। যারা খুব ভালো ফল ফোটান প্রায় প্রত্যেকেই বলেন যে প্রতিদিন খাবার দিই। প্রতিদিন খাবার দেওয়া হয়, মানে প্রতিদিন। উইন্টার সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রেও তারা বলেন যে প্রতিদিন না না, যে কোনো গাছের ক্ষেত্রেই। এই আমি চন্দ্রমল্লিকা, ডালিয়া যখন বলবো, ডালিয়াটা একটু ফিটিং কম লাগে, চন্দ্রমল্লিকাও ফিটিং কম লাগে, তাও তো সপ্তাহে 3 দিন খাবার চলবে। মানে পরিমাণটা খুব কম হবে, কিন্তু পরিমাণ দিতে কম, হবে। কিন্তু খাবার দিতে হবে রোজ। আমরা যেটা করি যে খাবার দিলাম না, আবার হয়তো না। 20 দিন পরে খাবার দিলাম, ওইভাবে গাছ হয় না। Deficiency। ওই 2-5টা ফুল দেবে, 10টা ফুল 2টো দেবে। 5টা ফুল দেবে। গাছের যত্ন করতে হবে, আর শাওয়ারিং করতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই গরম পড়ছে, এখন শাওয়ারিং করবেন, মানে স্নান করা। স্নান। এই মাইট আসার টাইম এসে গেছে, কিন্তু ভাইটাল মনে পড়লো আমার, সেটা হচ্ছে এই এখন কিন্তু মাইট আসবে। মাইটের আক্রমণ কিন্তু এখন গাছে আসবে। আমি এর আগে দেখিয়েছি পাতার তলা দিয়ে স্প্রে কিভাবে করতে হবে, পাইপ ধরে নজল, যারা আছে নজল ধরে নিচ থেকে পাতার তলায়, সকালবেলায় সন্ধ্যাবেলায় মাস্ট, সকাল সন্ধ্যা, রাত্রিবেলায় যদি পারেন রাত্রিবেলায়ও করুন, কোনো অসুবিধা নেই। জল স্প্রেটা যেন এখন খুব কন্টিনিউ থাকে, তাহলে না হলে কিন্তু মাইট ধরে যাবে। সুন্দর করে একটা মানে কি সুন্দর করে ধরে পাতার তলায় জল দিচ্ছে পাইপ দিয়ে। ওটা সবাই বলে পারবেও না, আপনার হাতে কি সুন্দর টেকনিক, অভ্যাস হয়ে গেছে করতে করতে, একদম মানে ঝাঁঝরির মতন করে পড়ছে, ফোর্সে যাবে। ফোর্সে পাতার তলাটা ধুয়ে দেবেন, মাইট আসবে না। আর একবার এখন যদি মাইট ধরে, আপনি সারা গরমে ছাড়াতে পারবেন না। ও একবার ধরে নিলে আর ও ছাড়বেই না কিছুতেই। ওকে আগে থেকে প্রতিরোধ, প্রিকশনারি মেজার হিসাবে এখন থেকে জল স্প্রে সকালে, দুপুরে পারলে দিলেন, না দিলেন, কিন্তু সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় একবার, রাত্রিবেলায় যদি 2বার করেন তাহলে আরো ভালো। স্নানটাকে এখন শুরু করে দেবেন মানুষ, একদম শুরু হয়ে যাবে। সেটা শীতের থেকে শুরু চলছে, কিন্তু এখন এই মাইটের জন্য এটা বিশেষভাবে জরুরি। আর যদি কোনো রকম মাইটের লক্ষণ দেখতে পান যে পাতার তলায় ব্রাউনিশ হচ্ছে, সঙ্গে সঙ্গে কাকা মারবেন 2 ml পার লিটার, তাতেও যদি না কমে ইন্টারপ্রিট 1.5 ml পার লিটার উইথ স্টিকার স্প্রে করে দেবেন পাতার তলায়। উপরে তো পড়বেই, নিচটা ভালো করে ভিজিয়ে দেবেন। মাইট কিন্তু কখনো পাতার উপরে লাগে না, মাইট লাগবে এরকম এই যে সবুজ আছে, এই সবুজটা থাকবে না, ব্রাউনিশ, ওই জায়গাতে ওরা বাসাটা বাঁধে। রেড মাইট বলে, রেড মাইট, ইয়েলো মাইট, সব মানে পাতার তলাতে ওরা আস্তে আস্তে জাল তৈরি করে ফেলে, এবং এত সূক্ষ্ম, সাংঘাতিক ক্ষতিকারক গাছের, ভয়ানক ক্ষতিকারক। লতিনদা, শেষ করছি আজকের ভিডিও। ঠিক আছে, আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে। বন্ধুরা, আমার বারবারই একটা কথা, আমি বিভিন্ন জায়গায় যখন আমার সাথে আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসদের কথা হয়, তারা বলেন যে আমরা একবার ভিডিওটা দেখেছি, আমাদের আরও অনেকবার দেখতে হবে। আপনারা ভিডিওটা অনেকবার দেখবেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ওই ফেসবুক গ্রুপ রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার, এটাতে অবশ্যই জয়েন করে নেবেন। কারণ অনেক মানুষ ভিডিও দেখেন, কিন্তু যত মানুষ ভিডিও দেখেন এখনও পর্যন্ত যেটা করলে অনেক উপকার হবে, সেই ফেসবুক গ্রুপটিতে এখনও অনেকে জয়েন করেননি। আমরা প্রত্যেকটি ভিডিওতে প্রথমে এবং শেষে এটি অনুরোধ করি, এটি যে কত প্রয়োজনীয়, যারা একবার এই গ্রুপটিতে জয়েন করেছেন তারা স্বীকার করবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।